কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন আশা করি। দেরি না করে প্রথমেই ঝটপট ভূমিকার অংশটুকু শেষ করে ফেলি, তারপর যাই মূল ভিডিওতে। 1206 সালে দিল্লি সালতানাতের শুরু এবং 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত তা চলতে থাকে। ইতিহাসে জানা যায় সোনারগাঁ তারও আগ থেকে বিভিন্ন রাজবংশীয় শাসকগণের শাসনকেন্দ্র ছিল। তখন নারায়ণগঞ্জ নামে কোনো বন্দর বা জনপদ ছিল না। এই অঞ্চলের নাম ছিল খিজিরপুর। অষ্টাদশ বা 18 শতকের মাঝামাঝি সময়ে এর নামকরণ হয় নারায়ণগঞ্জ। আজ আমরা এই নারায়ণগঞ্জেই যাচ্ছি কিছু দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক স্থাপনা দেখতে। আগেই বলেছি, অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত নারায়ণগঞ্জ নামক কোনো নগরীর অস্তিত্ব ছিল না। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়কালের পূর্ব পর্যন্ত এতদ অঞ্চলে যে নামটি ইতিহাসের পাতায় জমকালোভাবে কিংবা বারবার উঠে আসে তা হলো সোনারগাঁ। এই উল্লেখ প্রধানত পাওয়া যায় এক, বন্দর হিসেবে, এবং 2 নম্বর হলো এতদ অঞ্চলের অর্থাৎ বাংলার রাজধানী হিসেবে। যদিও রাজধানী হওয়ার গৌরব সে একটানা লাভ করেনি, অর্থাৎ মাঝে মাঝে রাজধানী অন্যত্র শিফট করা হতো, তবু থেমে থেমে বারবার আমরা এই সোনারগাঁকেই রাজধানী হিসেবে পাই। আমার ঐতিহাসিক নিরস বর্ণনা শেষ বন্ধুরা। এবার চলুন আজকের নারায়ণগঞ্জ ভ্রমণে কি কি দেখব তার তালিকায়। প্রথমত দেখব হাজিগঞ্জ বা খিজিরপুর কিল্লা। দ্বিতীয়ত দেখব ওই পাড়ে গিয়ে সোনাকান্দা কিল্লা। 3 নম্বর দেখব সাবদি ফুলের বাগান এলাকা। এবং চতুর্থত আমরা দেখব সম্প্রতি উদ্বোধন হওয়া 3 নম্বর শীতলক্ষ্যা সেতুটি। সবশেষে বলবো কিভাবে যাবেন। আমাদের সাথে উক্ত স্থানগুলি ভ্রমণে সবাইকে স্বাগতম। তো বাস থেকে নেমেই 30 টাকা রিক্সা ভাড়ায় চলে এলাম হাজিগঞ্জ ইশাখার দুর্গটিতে, যার স্থাপনাকাল আনুমানিক 1650 সালের দিকে। যেটি দেখছেন এটি হচ্ছে এই কেল্লার বাইরের দিক। এই যে দেখুন, এটা ভেতরের এলাকা, ভেতরের দিক। একটা ওয়াচ টাওয়ার রয়েছে কালের সাক্ষী হিসেবে, এটা ধসে ধসে পড়ছে। আর এই কেল্লাটির আসলে কোনো যত্ন বা সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইটিতে এসে ছেলেপেলেরা খেলাধুলা করে বা গরু ছাগল হয়তো এখানে বেঁধে রাখে বা গরু ছাগল চড়ে। তো চমৎকার একটা নির্মাণ রীতির এরকম একটা ঐতিহ্যবাহী স্থাপনা খসে খসে পড়ছে, ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, এটা ভাবতেই যেন কেমন লাগে। দুর্গের দেয়ালের যে বেষ্টনী রয়েছে তার পাশ বরাবর আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একটা সাইডওয়াক রয়েছে। আর দেয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন 3টি করে ফুটো আছে। এই 3টি ফুটো দিয়ে অ্যাকচুয়ালি বাইরের দিকে অস্ত্র চালানোর কাজটা করা হতো। আমরা হাজিগঞ্জের গোদারাঘাট পার হয়ে ওই পাড়ের সোনাকান্দা কেল্লাটিতেও গিয়েছিলাম, এবং সেই কেল্লাটির নির্মাণশৈলীও ঠিক একই ধরনের। আয়তনে হয়তো কিছুটা সামান্য কম বেশ হবে, এবং সেটিরও একই রকম দৈন্যদশা কিংবা জরাজীর্ণ অবস্থা। শীতলক্ষ্যা নদী পার হলেই বন্দর থানা, নারায়ণগঞ্জের বন্দর থানা। সেই বন্দর থানায় গিয়ে সেখান থেকে আমরা 50 টাকার ভাড়ায় চলে গিয়েছিলাম সোনাকান্দা দুর্গে। সোনাকান্দা ওই পাড়ের বন্দর থানায় অবস্থিত, মানে বন্দর উপজেলায় বলতে চাচ্ছি। এই পাড়ের হাজিগঞ্জের এই দুর্গটি সহ অত্র এলাকায় কাছাকাছি 3টি দুর্গ নির্মাণ করা হয়েছিল। একটি হলো এই হাজিগঞ্জ দুর্গ, ওই পাড়ের আরেকটি বন্দর উপজেলায় অবস্থিত সোনাকান্দা দুর্গ, এবং আরেকটি হলো মুন্সিগঞ্জের ইদ্রতপুর এলাকায় ইদ্রতপুর দুর্গ। এই 3টি দুর্গের নাম ট্রায়াঙ্গেল অফ ওয়াটার ফোর্ট বা ত্রিভুজ জলদুর্গ। হাজিগঞ্জ যে কেল্লাটি রয়েছে, হাজিগঞ্জ কেল্লার একেবারে পাশেই, খুব কাছেই
এই হাজীগঞ্জ গোদারাঘাটটি। আমরা হাজীগঞ্জ কিল্লাটি পরিদর্শন শেষে চলে যাই গোদারাঘাটে, এবং গোদারাঘাটে তখনও ট্রলার এসে ভিড়তে কিছুটা দেরি। একটা ট্রলার চলে গিয়েছিল, তা আমরা আরেকটা ট্রলার জন্য অপেক্ষা করছিলাম। যথাসময়ে ট্রলার, এই যে ট্রলারটা আসছে আপনারা দেখছেন, এই ট্রলারটা আসে এবং এই ট্রলার করে আমরা ওই পাড়ে নবীগঞ্জ নামক একটি ঘাট আছে, সেই নবীগঞ্জ ঘাটে গিয়ে উঠি। সেখান থেকে 50 টাকার রিক্সা ভাড়ায় আমরা চলে আসি বন্দর থানায় অবস্থিত এই যে দেখছেন সোনাকান্দা দুর্গটিতে কিংবা কেল্লাটিতে। এই 3টি দুর্গ যখন নির্মিত হয় তখন বাংলার সুবাদার ছিলেন মীর জুমলা। এই মীর জুমলা ঢাকা এবং তার আশপাশের এলাকাকে নদীপথে আগত মগ এবং পর্তুগিজ শত্রুদের আক্রমণ হতে রক্ষা করার জন্য এই 3টি দুর্গ নির্মাণ করেছিলেন। এই সোনাকান্দা দুর্গের একদম কাছেই ছিল প্রায় 1000 বছরের ঐতিহ্যবাহী সোনাকান্দা নদীবন্দর, কিন্তু সেটি এখন আর নেই, সেটি কালের গর্ভে হারিয়ে গেছে। এবং বর্তমানে যে আধুনিক নারায়ণগঞ্জ নদীবন্দর আছে, বর্তমানে সেটি আছে। সোনাকান্দা নদীবন্দরের প্রাচীন যে কটি ঘাট ছিল তার মধ্যে একটিতে বর্তমানে একটি আধুনিক সেতু নির্মাণ করা হয়েছে, যার নাম শীতলক্ষা সেতু 3। আমি এই সেতুটি সবশেষে দেখাবো, আগেই বলেছিলাম। তো আমরা পরবর্তীতে চলে আসি সাবদি বাগান এলাকায়। এটি হচ্ছে সাবদি বাগান এলাকায় আসার রাস্তা থেকে একটু নেমে বাঁশের এরকম সাঁকো বেয়ে ওই দূরে দেখা যাচ্ছে পারস নামক একটা রেস্টুরেন্ট। তা আমরা এই রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে দিয়ে আবার চলে আসলাম। যে রাস্তাটা একটু আগে দেখলেন, এই রাস্তার পাশ দিয়েই কিন্তু পুরাতন ব্রহ্মপুত্র নদটি চলে গেছে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে রাস্তার পাশ দিয়ে দেখা যাচ্ছে ভিডিওতে পুরাতন ব্রহ্মপুত্র নদ। এই এলাকাতে ছোট্ট একটি পার্ক আছে, আমরা সেই পার্কটিও ভ্রমণ করতে ভুলিনি। অবশ্য সাবদি এলাকার যে ফুলের বাগানের কথা আমরা শুনেছিলাম, সেই ফুলের বাগান দেখা আমাদের হয়নি, কেননা সাবদি এলাকার ফুলের বাগানের ফুল নাকি শীতকালে ফোটে, বর্ষাকালে ফোটে না, যার জন্য আপনারা আমি ঘোষণা দেওয়া সত্ত্বেও আসলে সেই ভিডিও দেখতে পারেননি, কেননা ভিডিও তো করাই সম্ভব হয়নি, যেহেতু বর্তমানে এই ফুলের মৌসুম নয়। আমরা আশা করি শীতকালে যখন ফুল ফুটবে সেই এলাকায় গিয়ে আবার ভিডিও ধারণ করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেব। এই হচ্ছে ছোট্ট সেই পার্কটি। ছোট্ট পার্ক হলেও পার্কটিতে প্রবেশ করে আমার খুব ভালো লেগেছে। বেশ গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা শিশু পার্ক, শিশুদের জন্যই বিশেষ করে এই পার্কটি। এই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবটি কিন্তু মনকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, এটাই আসলে এই পার্কটার বিশেষত্ব, সেটা আমার খুব ভালো লেগেছে। তো আমরা ওই সোনাকান্দা দুর্গ থেকে এই সাবদি এলাকায় একটা রিক্সা ভাড়া করে এসেছি। রিক্সা ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে 60 টাকা, অবশ্য 10-15 টাকা এদিক ওদিক হতে পারে, হয়তো কারো কাছ থেকে 70-80 টাকাও নেয়, এই আর কি। তারপরে আমরা সবশেষে আবার সেই সাবদি ফুলের বাগান এলাকার ভেতর দিয়ে যে আঁকাবাঁকা রাস্তা, সেই রাস্তা ধরে ফিরলাম। আমরা এখন এই চলে এসেছি এই অক্টোবর মাসেই উদ্বোধন হওয়া নারায়ণগঞ্জের 3 নম্বর শীতলক্ষা সেতুটিতে। বিকেল হলে এই সেতুটিতে যেন মানুষের ঢল নামে, মানুষ একটু অবসর, একটু শান্তির খোঁজে এই এলাকাটাতে চলে আসেন, এই নতুন উদ্বোধন হওয়া এই সেতুটিতে চলে আসেন। সেতুটি নারায়ণগঞ্জ শহরের সৈয়দপুর এলাকাকে ওই পাড়ের বন্দর থানার মদনগঞ্জ এলাকার সাথে যুক্ত করেছে। তারপর মদনগঞ্জ এলাকা পার হয়ে এই সেতু ধরে পার হওয়া যে গাড়িগুলো, সেই গাড়িগুলো একদম চিটাগাং রোডের
ওই যে কাঁচপুর ব্রিজ পার হয়ে যে মদনপুর এলাকা, সেই মদনপুর এলাকা বা মদনপুর মোড়ের সাথে গিয়ে যুক্ত হয়েছে। তো আমরা যে এলাকাগুলোতে ভ্রমণ করলাম আজকে, নারায়ণগঞ্জ শহর যে বাস স্ট্যান্ডে রয়েছে, সেই বাস স্ট্যান্ডে নেমে আপনারা ঢাকা থেকে যাওয়া বাস থেকে নেমে আপনারা এই সমস্ত জায়গাগুলোতে কিভাবে যাবেন সেটা তো আমি ধারাবাহিকভাবে বর্ণনা করতে গিয়ে বলেছি, কিন্তু নারায়ণগঞ্জ শহর পর্যন্ত আপনারা কিভাবে যাবেন এই তো। তো আপনারা ঢাকার যে বায়তুল মুকাররম মসজিদ আছে, সেই মসজিদের দক্ষিণ গেটের ঠিক সামনেই নারায়ণগঞ্জগামী এসি বাস থেকে শুরু করে এসি নন এসি বিভিন্ন ধরনের বাস পেয়ে যাবেন। ভাড়া পড়বে 55 থেকে 65 টাকার মধ্যে। এভাবে আপনারা টিকিট কেটে নারায়ণগঞ্জ শহরে গিয়ে বাস থেকে নামবেন। আর বাকিটুকু তো আমাদের ভ্রমণ কাহিনীতে বললামই। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাজের মনে হয়, আপনাদের কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয়, দরকারি মনে হয়, দরকারি তথ্য আছে বলে মনে হয়, তাহলে এই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটির বিকাশে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।